জানি। মাইশের পছন্দ না দরকার বুঝছ না। এসব গীতার মায়ের টিটকারি পারে বকুলের জান না যে কোন জাতিতে মেয়ে বিয়ে করেছে তাই মাইশে এগুলা কয় ওই যে সুর আস্তে করে পালে ওই জাতি ওই না কোয়া নিছে ওই পালে ওই জাতি পরে হলো ভাইয়া একদিনে দুইটা ক্লাস কেন ভাইয়া কাইন্ডলি বলবেন? লং টাইম ক্লাস করাও তো একটু টাফ হয়ে যায়। কি অসুবিধা? বিন্যাসের ক্লাস শেষে তার কতক্ষণ লাগবে? বিন্যাসের হ্যাঁ, বিন্যাসের এখন সংখ্যার বিন্যাস শিখাবো, তাহলেই শেষ। তারপরে আমরা সমাবেশে চলে যাবো 20 মিনিট আপনাদের স্যার। বোঝার উপর। আপনারা বুঝতে ততক্ষণ সময় নেবেন, এই আর কি। বিন্যাসের ক্লাস শেষ হলে লিভ আর দিবেন। বিন্যাসের ক্লাস চাইলে আমি আরো 2 ঘন্টা নিতে পারি। মানে এটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস, আমি যদি এখন সংখ্যার বিন্যাস শিখাই, আপনারা প্র্যাকটিসে যেতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, সেই পর্যায় পর্যন্ত শিখাইছি। এখন আমি যদি আরো বেশি প্র্যাকটিস করাতে চাই, প্র্যাকটিস করানোর অনেক জায়গা আছে। তা আমি এখন সংখ্যার বিন্যাসটা শিখাবো, তারপরে হচ্ছে সমাবেশটা শিখাবো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন সবকিছু, সেই পর্যায়ে নিয়ে যাবো। খুব বেশি শিখা আসলে লাভ নাই, 1 মার্কস তো। যতটুকু শিখাচ্ছি এটা প্র্যাকটিস করতে থাকেন। সামনে যে অঙ্কগুলো আসবে প্রবলেম দেখেন, প্রবলেমে পড়লে আমাকে পরবর্তী ক্লাসগুলোতে জানাবেন যে স্যার এই অঙ্কটা একটু করে দেন। তখন আমি সেগুলো অঙ্ক করে করে সমাধান করে দিব। সমাধান ক্লাসও পাবেন আপনারা অনেক। 1 বছর তো কোর্স, অনেক কিছু পাবেন, টেনশন করার কিছু নেই। যতটুকু করে শিখাচ্ছি আস্তে আস্তে আগে সেটুকু করে শিখতে থাকি। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আমরা শিখবো বিন্যাসের, সেটা হচ্ছে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাকে এই অঙ্কগুলো দিল। এটা কম বেশি দিতে পারে, কখনো কোনো 1, 2, 3, 4 দিবে, কখনো কোনো 0, 1, 2 দিবে। যে কোনো ধরনের উপাদান দিতে পারে, সংখ্যা উপাদান দিবে। দিয়ে বলবে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন কর। সবাই একটু অঙ্কটা লিখে নেন। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো দ্বারা 4 অঙ্ক বিশিষ্ট 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা কতগুলো সংখ্যা
গঠন করা যাবে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে লিখছেন? আচ্ছা, এবার খেয়াল করেন 0 1 2 3 4 5 6 7 8 9 এখানে 10টা অঙ্ক আছে, তার মানে 10টা উপাদান দেওয়া হয়েছে, দিয়ে বলছে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে। তার মানে একক, দশক, শতক, হাজার। 4 অঙ্ক মানে হচ্ছে 4টা অবস্থান, তার মানে উপাদান 10টা, অবস্থান 4টা। সংখ্যার বিন্যাসের ক্ষেত্রে সবসময় অবস্থানকে ফিক্সড করতে হয়। আমরা শিখছি না উপাদান ফিক্সড করা, অবস্থান ফিক্সড করা। তো এখানে সংখ্যার বিন্যাসে সবসময় মনে রাখবেন অবস্থান ফিক্সড করতে হবে। আর যদি কোনো শর্তযুক্ত অবস্থান থাকে সেটা সবার আগে পূরণ করতে হয়। শর্তযুক্ত যদি কোনো অবস্থান থাকে, শর্ত থাকবে অঙ্কে, তাহলে আপনারা লিখছেন 0 1 2 3 4 5 6 7 8 9 অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে, লিখে একটা টান দিয়ে বাম পাশে 1 নম্বরে লেখেন পুনরাবৃত্তি হবে, মানে অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে, এটা একটা শর্ত। আর একটা শর্ত দিবে পুনরাবৃত্তি হবে না। আর একটা শর্ত দিল ধরেন পুনরাবৃত্তি ছাড়া, পুনরাবৃত্তি ছাড়া 4000 থেকে বড় হবে, মানে 4000 প্লাস। আর একটা শর্ত দিল ধরেন পুনরাবৃত্তি ছাড়া বিজোড় হবে। এই যে এরকম অঙ্ক দিবে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে হবে যেখানে পুনরাবৃত্তি হবে না, যেখানে পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি ছাড়া 4000 থেকে বড় হবে, পুনরাবৃত্তি ছাড়া বিজোড় হবে, এরকম শর্ত দিয়ে সংখ্যার বিন্যাস দিবে। তো 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? 4টা অবস্থান। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে 4টা অবস্থান। এই 4টা অবস্থান কিভাবে পূরণ করব এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো দেখেন আমাদের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে প্রথমে শূন্য আছে। তো শূন্য, কোনো একটা সংখ্যা যদি আমরা লিখতে যাই অবশ্যই তার প্রথমে আমরা শূন্য লিখব না, অবশ্যই তার প্রথমে আমরা কি লিখব না? শূন্য লিখব না। তাহলে দেখেন যদি বলে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেখানে অঙ্কগুলো পুনরাবৃত্তি হবে, আর এটা বললো পুনরাবৃত্তি হবে। তাহলে এই পুনরাবৃত্তি হবে যে বললো, পুনরাবৃত্তি হোক বা পুনরাবৃত্তি না হোক, প্রথম যে অবস্থান এখানে শূন্য বসবে না, এখানে শূন্য বসবে না, ঠিক আছে? শূন্য এখানে বসবে না। তাহলে শূন্য যদি এখানে না বসে তাহলে শূন্য ছাড়া এই উপাদানে, সরি এই অবস্থানে কয়টা উপাদান বসতে পারবে? এই যে 9টা উপাদান, এই 9টি উপাদান এখানে বসতে পারবে। কারণ আমরা শিখে আসছি অবস্থান ফিক্সড করলে সেখানে কয়টা উপাদান বসতে পারবে সেটা বিবেচনা করে সংখ্যা লিখতে হবে। তাহলে এই অবস্থানে কয়টি উপাদান বসতে পারবে? 9টি উপাদান বসতে পারবে। এখন দেখেন যেহেতু বলছে পুনরাবৃত্তি হবে, তাহলে এই কথার অর্থ কি? যে এখানে বসবে তার কিন্তু পরের কোনো জায়গায় বসতে পারার কথা না। আমরা সেরকমই শিখে আসছি, প্রথমে 5 তারপরে 4। এই যে একটা বাদ পড়ছিল কেন? কারণ প্রথমে যে বসবে পরে সে বসতে পারবে না। কিন্তু যখন বলবে পুনরাবৃত্তি হবে, তার মানে যে এখানে বসবে সে এখানে 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 সব জায়গায় বসতে পারবে, সে পুনরাবৃত্তি হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে 10টাই বসতে পারবে। শুধু প্রথম অবস্থানে শূন্য বসে না। একটা সংখ্যা লিখতে গেলে আমরা প্রথমে শূন্য লিখি না, তাহলে প্রথম অবস্থানে শূন্য বসবে না, এই জন্য 9টা। কিন্তু বাকি সবগুলো অবস্থানে 10টি করে উপাদানই বসতে পারবে, কারণ এখানে উপাদানগুলো পুনরাবৃত্তি হবে। এবার এটা গুণ করলে টোটাল 9000টি সংখ্যা গঠন করা যাবে যেখানে পুনরাবৃত্তি হবে। আগে দেখেন 1 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা। সংখ্যার বিন্যাসটা একটু পেঁচানো, উপাদান ধরতে আপনাদের অসুবিধা। 1 নম্বরটা ক্লিয়ার হয়নি কারণ আমরা প্রথমের বেসিক ভুলে গেছি। চিন্তা করতেছো স্যার প্রথমের বেসিক কোনটা ভুললাম?
প্রথমের বেসিক আমরা ভুলে গেছি। এই যে এটা, এই যে উপাদান অবস্থান কম বেশি হলে যেটা কম সেটা ফিক্সড। তাহলে অবস্থান ফিক্সড যখন করব তখন নিয়ম কি ছিল, সেই অবস্থানে কয়টা উপাদান বসতে পারে এইটা আমরা খেয়াল করব। এইটা ছিল হচ্ছে আমাদের আহ অঙ্ক। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আহ অবস্থান ফিক্সড করলে কিভাবে লিখতে হয়, কয়টা উপাদান বসতে পারবে, 5টা, তারপরে 4টা, একটা কেন বাদ পড়ে, কারণ যে এখানে বসে সে এখানে বসতে পারে না। কিন্তু যখন অঙ্কে বলবে পুনরাবৃত্তি হবে, তাহলে এখানে যে বসবে সে এখানেও বসতে পারবে, সে এখানেও বসতে পারবে। এই জিনিসটাই ছিল এখানে। আচ্ছা, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আবার আমি বারবার বলছিলাম যে এই জায়গাটুকু স্যার ভুলে যাবেন, অঙ্ক করতে অসুবিধা হবে। কিন্তু স্যার যে স্যার এই 10 অঙ্কটা দিতে স্যার 3বার করছেন স্যার, সেকেন্ড টাইমে 10 দেওয়ার পর 9 কেন দেননি স্যার? এটা কি লিখছি? পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি স্যার। পুনরাবৃত্তি মানে স্যার একাধিকবার স্যার পুনরায় আসবে। তার মানে যে এখানে বসবে সে এখানেও বসতে পারবে। জি স্যার। তাহলে এখানে বসতে পারবে 10টি, এখানে বসতে পারবে 10টি, তার মানে কিন্তু স্যার বাদ পড়বে পুনরাবৃত্তি থাকলে স্যার ওটা আর কমবে না, না। রেশিওটা কমবে না। কমার কি কথা? না স্যার। না স্যার। কমবে কেন? যে এখানে বসবে সে এখানে বসতে পারবে না, তখন এটার জন্য একটা কমে যাওয়ার কথা। কিন্তু এখানে তো কমবেই না, এখানে তো পুনরাবৃত্তি হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে 2 নাম্বারটা খেয়াল করেন, 2 নাম্বারে বলছে পুনরাবৃত্তি হবে না, এই যে প্রবলেম সলভ হয়ে যাবে এখানে। আচ্ছা, পুনরাবৃত্তি হোক বা না হোক, প্রথমে কি শূন্য বসতে পারবে? না স্যার। না স্যার। বসবে না। প্রথমে না, 9টি বসলো, হ্যাঁ রাইট। এই তারপরে যে 10টা 9টা বসলো, এই যে 9টা বসলো, এই 9টার মধ্যে এখানে একটা বাদ পড়ে যাবে, কারণ পুনরাবৃত্তি তো এবার হবে না। হবে না। গুড। এবার আর- দেখেন পরের সংখ্যাটা কিভাবে লিখবো, দেখেন খেয়াল করেন। এখানে 10টাই বসতে পারার কথা, কিন্তু এখানে যেহেতু একটা বাদ পড়ছে, তাহলে এখানে বসবে 9টি। বুঝলেন? স্যার আবার একটু রিপিট করেন। আচ্ছা বলেন তো, প্রথমে 9 কেন লিখছি? শূন্যর জন্য স্যার, স্যার শূন্য কারণ হবে না। প্রথমে শূন্য হবে না। আচ্ছা, শূন্য প্রথমে বসবে না, কিন্তু পরে কি বসতে পারবে না? পারবে স্যার। পারবে। 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 তাহলে প্রথম অবস্থানে 10টা বসতে পারার কথা, কিন্তু শূন্য বসবে না, এই জন্য 9টি। হ্যাঁ Clear? নয়টি। স্যার কিন্তু এখানে 10টি ধরে করতে হবে স্যার। কি 10 মানে এই যে 9টি স্যার, শূন্য যে বসলো না স্যার, সেকেন্ড টাইমে স্যার ওই 10টি ধরে আবার এক কমাতে হবে স্যার, এই তো। হ্যাঁ, কমাইতে হবে, হ্যাঁ। এই যে এখানে শূন্য এসে ঘটনাটা কি ঘটবে, সংখ্যা চলে গেছে। এখানে এসে শূন্য বসতে পারবে, তার মানে 10টা হওয়ার কথা, কিন্তু প্রথমে যে একটা বসাই ফেলছি সেটা বাদ পড়বে, তার মানে 10টা মানে থেকে আবার সেকেন্ড একটা রুল স্যার। থেকে আবার 9টা। জি স্যার, আর এই জায়গায় এখানে দুইটা তো রুলস অ্যাপ্লাই করা পুনরাবৃত্তি লাগবে। হবে না, এই জন্য 9 হবে। হ্যাঁ, এখানে বসতে পারার কথা ছিল 10টা, কিন্তু এখানে একটা বাদ পড়ছে, এখানে একটা বাদ পড়ছে, তাহলে 10টা থেকে 2টা বাদ পড়লে এখানে বসবে কয়টা? 8টা। এই এখানে বসবে কয়টা? 7টা। বুঝছেন? জি স্যার। স্যার এইখানে আগে যেমন 9 মাল্টিপ্লাই করছি 10 দিছি, এখানে স্যার 10 দিইনি, কারণ এখানে পুনরাবৃত্তি হবে না বলছে, তার জন্য। রাইট। পুনরাবৃত্তি হলে একই জিনিস বারবার লিখতে হবে, অর্থাৎ একই উপাদান বারবার ব্যবহার করা যাবে, কিন্তু পুনরাবৃত্তি না হলে একই উপাদান বারবার ব্যবহার করা যাবে না। কিন্তু স্যার আমরা তো 9 দুইবার দিলাম যে, বুঝছেন? 9 2বার দিলে কি সমস্যা? মানে স্যার প্রথম 9টা তো দিছি 0 হবে না তাই, কিন্তু স্যার পুনরাবৃত্তি হবে না, তো 9 দুইবার দিলে তো পুনরাবৃত্তি হয়ে গেল। আমরা তো এখানে উপাদান লিখছি না, কয়টা উপাদান বসতে পারবে সেটা লিখছি। এখানে 9 9 মিললে কি সমস্যা? আমার দরকার এখানে যে উপাদানগুলো বসবে সেই উপাদানগুলো যেন এখানে না বসে। পেঁচায় ফেলছে, 9 এর সাথে 9 পেঁচায় ফেলছে। আর এটার গুণফল 4536। গুণফল যাই হোক, গুণফল দরকার নাই আমার, আমার দরকার সংখ্যা ঠিক মতো লিখতে পারবেন কিনা। জি বুঝতে স্যার। পারছি স্যার। এবার বলছে দেখেন, পুনরাবৃত্তি ছাড়া মানে পুনরাবৃত্তি হবে না, কিন্তু যে সংখ্যাটা তৈরি করবেন সেই সংখ্যাটা 4000 থেকে বড় হতে হবে। তাহলে আপনি যে একটা
4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গ্রহণ করবেন, সেই সংখ্যাটা 4000 থেকে বড় হওয়ার শর্ত কি? তার হাজারের যে ঘর সেখানে কমপক্ষে 4 বসবে, কমপক্ষে 4। এখানে কমপক্ষে 4 বসতে হবে। হাজারের ঘরে যদি কমপক্ষে 4 না থাকে তাহলে সংখ্যাটা 4000 থেকে বড় হবে না। এই শর্তটা বুঝলেন কিনা? বুঝছি স্যার। জি স্যার। তাহলে কমপক্ষে 4 মানে এখানে কে কে বসতে পারবে? এখানে বসতে পারবে 4, 5, 6, 7, 8, 9, এগুলো এখানে বসতে পারবে না। এই যে এই অবস্থানটাকে বলা হয় শর্তযুক্ত অবস্থান। এর জন্য একটা শর্ত প্রযোজ্য আছে। এই শর্ত প্রযোজ্য হলে সেই অবস্থানটাতে আগে সংখ্যা বসায় তারপরে বাকিগুলোর কথা চিন্তা করতে হয়। যেমন এটা শর্ত ছিল 0 বসবে না, এটা শর্ত ছিল 0 বসবে না, এটার শর্ত কি? কমপক্ষে 4 বসবে। তো এই সংখ্যার বিন্যাসে অঙ্কটাতে আপনাকে বুঝতে হয় যে কোন অবস্থানের জন্য শর্ত শর্ত প্রযোজ্য আছে। আছে। শর্ত থাকলে সেটা আগে পূরণ করতে হবে। স্যার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে এখানে বসতে পারবে কে কে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে বসতে পারবে 6টি। এই অবস্থানে বসতে পারবে 6টি উপাদান। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন এখানে। এখানে তো আর কোনো শর্ত নাই। এখানে কি শর্ত আছে? না। না স্যার। তাহলে এখানে 10টাই বসতে পারার কথা, কিন্তু 10টার মধ্যে যে এখানে একটা বসে গেছে সে বাদ পড়বে। বুঝতে পারবে। তাহলে 10টার মধ্যে এখানে একটা বাদ দিলে এখানে বসবে 9টা, এখানে বসবে একটা কমে 8টা, আর এখানে বসবে একটা কমে 7টা। এই যেটা গুণ করলে রেজাল্ট হবে। স্যার বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। যদি বলতো যে মানে 8000 থেকে বড় হবে তাহলে তো 8 থেকে কাউন্ট করতাম না? রাইট, তখন 8 আর 9 বসতো, মানে 2টা উপাদান। হ্যাঁ। তখন আমরা প্রথমে লিখতাম 2, এরপরের গুলা তারপরে আর তো যা ছিল। তারপরে যে 9 থেকে তারপরে 9 না, তারপরে 9টি উপাদান। জি স্যার, ওই তো স্যার 9টি স্যার। লাস্টের অঙ্কটা নিজেরা করেন তো, পুনরাবৃত্তি ছাড়া বিজোড় হবে। পাঁচ ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, 7 স্যার। স্যার 9 9 7 5। 5 কোথা থেকে আসলো? 5 কোথা থেকে আসলো? স্যার এটা বিজোড় সংখ্যা না স্যার? 6 তো স্যার জোড় সংখ্যা হয়ে যাবে। আপনারা অঙ্ক বুঝতেছেন না মানে। স্যার 5টা তো আছে বিজোড় সংখ্যা, তো ফার্স্টে শুরু করবো 5 দিয়ে স্যার। তার মানে অঙ্কটা শুরু করতে হবে এখানে, কারণ একটা সংখ্যা বিজোড় হওয়ার কন্ডিশন হচ্ছে তার এককের ঘরে বিজোড় সংখ্যা বসতে হবে। তার মানে ওই অবস্থানে শুধু বিজোড় সংখ্যা বসবে, অন্য কোনো সংখ্যা বসলে সেটা বিজোড় সংখ্যা হবে না। এই যে একটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে আমি বারবার, এই বিষয়টা আপনারা আগে বোঝেন। আপনারা অনেকে এই বিষয়টা ধরতেই পারছেন না। আগে এই বিষয়টা ধরেন যে কি বোঝাতে চাচ্ছি। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? ধরেন 4, তারপরে বসলো 3, তারপরে 7, তারপরে 8, এই যে একটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে দেখেন এই সংখ্যাটা কিন্তু একটা জোড় সংখ্যা। কেন? কারণ এর একক অবস্থানে জোড় সংখ্যা বসছে। এখন এটা কখন বিজোড় হবে? যদি এই এককের অবস্থানে বিজোড় সংখ্যা বসে, তাহলে এখানে বিজোড় সংখ্যা বসলেই সংখ্যাটি বিজোড় হবে, তাছাড়া জোড়।
তাহলে এই যে এককের অবস্থান, এখানে শুধুমাত্র বিজোড় উপাদানগুলো বসতে পারবে। এখন এখানে আমাদের বিজোড় উপাদান কি কি আছে? 1, 3, 5, 7 আর 9। তাহলে এই অবস্থানে এই 5টি উপাদান বসতে পারবে। এখানে 5 লিখলাম, তার মানে কিন্তু এই না যে এখানে 5 বসালাম, এখানে 5টি উপাদান বসতে পারবে এটা লিখলাম। সেই উপাদান 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। 5টি উপাদান, আমি কিন্তু টি লিখতেছি প্রত্যেকটার সাথে, আর আপনি ওটাকে 5 ভাবতেছেন। আমি কিন্তু ওখানে 5 লিখিনি, লিখছি 5টি উপাদান। কারণ অবস্থান ফিক্সড করলে আমাদের কি লিখতে হয়, সেখানে কয়টা উপাদান বসতে পারবে। তাহলে আমরা লিখলাম ওই অবস্থানে 5টি উপাদান বসতে পারবে। আচ্ছা, এরপরে প্রথমে শূন্য বসে না, এই যে আমরা শিখছি যে প্রথম অবস্থানে শূন্য বসে না। তাহলে এখন চিন্তা করেন, প্রথম অবস্থানে বসতে পারার কথা ছিল 10টা, কারণ এখানে তো আর কোনো শর্ত নাই বিজোড়ের। বিজোড়ের শর্ত শুধুমাত্র এখানে। তার মানে বিজোড়ের শর্ত শেষ। এই অবস্থানে 10টাই বসতে পারতো, কিন্তু এই প্রথম অবস্থানে তো আবার শূন্য বসবে না, তাহলে একটা বাদ। আবার এই যে শেষ অবস্থানে যে 5টা বসছে, তার মধ্যে তো এখানে একটা বসবে, তাহলে সেই একটা আবার বাদ যাবে। তাহলে শেষেরটার জন্য একটা বাদ, শূন্য বাদ, তাহলে এখানে বসতে পারবে 8টি। বুঝলেন? Yes, জি sir. স্যার। জি এবার স্যার। এই জিরোর শর্ত শেষ, জোরের শর্ত শেষ। এবার বাকি আছে 2টা যেখানে কোনো শর্তই প্রযোজ্য নাই। তাহলে এখানে নর্মালি বসতে পারার কথা 10টা, কিন্তু 9 শেষে একটা বাদ, এখানে একটা বাদ, এটা 8টি, একটা বাদ, এটা একটা বাদ, তাহলে 2টা বাদ পড়ছে। তাহলে এখানে বসবে 8টি, আর 7টি। এখানে একটা বাদ দিলে এখানে থাকবে 7টি। এই হচ্ছে টোটাল সাজানো। তাহলে শেষে বসলো 5টি, প্রথমে বসলো 8টি, তারপরে 8টি, তারপরে 7টি। এটা গুণ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। এতটি সংখ্যা গঠন করা যাবে। আমার কাছে তো চাইনি যে কি সংখ্যা গঠন করা যাবে, আমার কাছে চাইছে কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তাহলে এই যে এতগুলো উপাদান, এতগুলো উপাদান, এতগুলো উপাদান, এতগুলো উপাদান গুণ করলে যে সংখ্যাটা আসবে ততগুলো সংখ্যা গঠন করা যাবে। এই যে যেমন এখানে সংখ্যা গঠন করা গেছে কয়টি? 9000টি সংখ্যা গঠন করা যাবে। এরকম বিষয়টা এরকম। তাহলে বিজোড় সংখ্যা চাইলে যতগুলো বিজোড় সংখ্যা এটা সবগুলাই লাস্টে গুণ করবো স্যার। হ্যাঁ, লাস্টে বসতে পারবে এটা বিবেচনা করবে। আচ্ছা, স্যার জোড়ের ক্ষেত্রে তাহলে স্যার ওই উপাদানগুলো তাহলে লাস্টে আমরা হলো কি যে বসতে পারে হ্যাঁ, এরকম জোর হলে শেষে জোর, বিজোড় হলে শেষে বিজোড়। জোরটা ওইটাকে স্যার আমাদেরকে দেয় না, কারণ জোরে আবার শূন্যের ঝামেলা আছে, তো 2-3 স্টেপ হয়, সেক্ষেত্রে অঙ্কটা বড় হয়, সেটা রিটেনের সময় ইম্পর্টেন্ট। স্যার বলেন। স্যার ডাবল 8টি দিলাম স্যার, মানে এই সাইড থেকে শূন্যের একটি বাদ, আর পাশের যে 5টির মধ্যে যে কোনো একটি, এটা ধরে একটি বাদ, 10টির মধ্যে 8টি হলো স্যার। স্যার 7 না হয় 6 না হয় 7 হলো কেন স্যার? এই যে 1 2 3 শেষে 5টা থেকে একটা বাদ, এই 8টার মধ্যে একটা বাদ, এই 8টার মধ্যে একটা বাদ, তাহলে 10টার মধ্যে 3টা বাদ গেলে 3টা বাদ, জি স্যার। 7টা হবে। আপনারা কি অঙ্কটা বুঝলেন? নাহলে আমি আরেকটু ভেঙে করাবো। বুঝছি স্যার। স্যার আরেকটা এক্সাম্পল দিয়ে দিবেন। স্যার একটা কোশ্চেন ছিল এই ম্যাথে। বলেন। স্যার এই বিজোড় মিন্স কি স্যার লাস্টের উপাদানটাই বিজোড় হতে হবে নাকি টোটাল মাল্টিপ্লিকেশনসটা বিজোড় হতে হবে স্যার? একটু যদি কনফিউশনটা দূর করতেন। এইটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। কি দেখে বুঝলেন? লাস্টের ওয়ান লাস্টে স্যার। 1 লাস্টে 1 দেখে। এটা একটা বিজোড় সংখ্যা। কেন? কারণ এর এককের অবস্থানে বিজোড় আছে। তাহলে এককের অবস্থানে বিজোড় থাকলে সংখ্যাটা বিজোড় হবে, না হলে জোড় হবে। নাকি কোনো কিছু গুণ করলে, ভাগ করলে জোড় বিজোড় নির্ধারণ হয়? সংখ্যা লাস্টের ডিজিটের উপর। তার মানে শেষের অবস্থানে বিজোড় হবে, এরকম উপাদানগুলো বসলেই সংখ্যাটা বিজোড় হবে, না হলে হবে না। শুধু শেষের অবস্থানে যেন বিজোড় উপাদানগুলো বসে, অন্য কোনো উপাদান না বসে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, যেমন ধরেন 1 2 3 4 5 6 অঙ্কগুলো ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে যেটা বিজোড় হবে এবং পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি হবে না। তাহলে বিজোড়ও হতে হবে, আবার পুনরাবৃত্তি হবে না। তাহলে বলেন, প্রথমে কোন অবস্থান পূরণ করব? প্রথমটা, দ্বিতীয় না তৃতীয়টা? তৃতীয়টা। তৃতীয়টা।
আচ্ছা, ভেরি গুড। এখানে কে কে বসতে পারবে? 1, 3, 5 1, 3, 5 1 অথবা 3 অথবা 5, তাই তো? জি স্যার। তাহলে কয়টা উপাদান? 3টি। 3টা। তাহলে এখানে লিখবো 3টি, ঠিক? জি স্যার। জি স্যার। এবার এই 3টার মধ্যে যে কোনো একটা তো এখানে বসবে নাকি? জি জি স্যার। স্যার। আমরা ধরলাম 5 বসবে, 5 আমরা বাদ দিয়ে দিলাম, ধরলাম 5 এখানে বসছে, তাহলে 5 এখান থেকে বাদ পড়ে গেছে। স্যার আজ 5টা আছে স্যার। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আমরা এটা ফিক্স করলাম যে এটা এখন এখানে এখানে একটা শূন্য দিয়ে দিই, একটা একটা শূন্য দিলে তো আবার ঝামেলা হবে। না, শূন্য দিয়ে দিই। আচ্ছা, তাহলে বলেন এখানে কে কে বসতে পারবে? এখানে এই শূন্য 3, 4, বসতে পারবে না, 1 পারবে, 2 পারবে, 3 পারবে, 4 পারবে, আর 6 পারবে। 5 কি বসতে পারবে? না না স্যার। স্যার। কি কি আসে বোর্ডে দেখেন, বোর্ড একটু কম বুঝি এবং আচ্ছা, হ্যাঁ, তাহলে এখানে শূন্য বসতে পারলো না কারণ প্রথমে শূন্য বসে না। এখানে 5 বসতে পারলো না কেন? কারণ আমরা ধরে নিছি এখানে 5 বসছে। এই যে এই সিস্টেমটাই যে শেষে যে বসবে এখানে সে বসতে পারবে না, এই হিসেবে একটা বাদ পড়বে আর শূন্য বাদ পড়বে। দেখেন এখানে সেটা নাই। এবার কি বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এখানে বসতে পারবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে এখানে বসতে পারবে 5টা। 5টি। আচ্ছা, এই 5টার মধ্যে যে কোনো একটা তো বসবে। আমরা ধরে নিলাম এখানে 6 বসবে, তাহলে 6 বাদ। তার মানে কি 6 বাদ পড়ে গেল, কারণ আমরা ধরে নিছি 6 এখানে বসবে, ধরে নিছি যে 6 বসবে। তাহলে বলেন তো এই অবস্থানে কে কে বসতে পারবে? 5টা বসতে পারবে, 0 থেকে 0 4 বসতে পারবে, 1 বসতে পারবে, 2 বসতে পারবে, 3 বসতে পারবে, আর 4 বসতে পারবে। তাহলে এবার হিসাবটা কি? টোটাল ছিল 7টা, তার মধ্যে এখানে একটা বাদ, এখানে একটা বাদ। দেখেন এখানে 5 ধরে নিছি, এই জন্য এখানে 5 নাই। এখানে 6 ধরে নিছি, এই জন্য এখানে 6 নাই, বাকি সবগুলো আছে। তাহলে 7টার মধ্যে 2টা বাদ দিলে এখানে থাকে 5টি। এই যে এই 5টি উপাদানের যে কোনো একটা এখানে বসতে। এবার যদি ক্লিয়ার না হয় তাহলে সংখ্যার বিন্যাস আর হবে না ক্লিয়ার। স্যার এবার কি বুঝাতে পারছি? জি স্যার। ক্লিয়ার? সংখ্যার বিন্যাস ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বিন্যাসের এই পার্টগুলো আপনারা প্র্যাকটিস করতে Yes, থাকেন, sir. এরপরে যেগুলো প্রবলেম হবে ইনশাল্লাহ সেগুলো আমরা করব। কিন্তু পুনরাবৃত্তি হবে। স্যার তাহলে আমরা সমাবেশ শুরু করি এবার। হ্যাঁ, সমাবেশ। সমাবেশ খুবই সহজ একটা অঙ্ক, মানে সমাবেশে এত ঝামেলা নাই। সমাবেশের সব অঙ্ক আমরা সমাবেশের সূত্র দিয়ে করব, NCR n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই একটা সূত্র দিয়েই সব অঙ্ক হয়ে যাবে। কেন? প্রথমেই শিখাই দিছি, কারণ হচ্ছে উপাদানের অবস্থান পরিবর্তন করলেও এই অঙ্কগুলোতে ফলাফলের পরিবর্তন হয় না। যেহেতু ফলাফলের পরিবর্তন হয় না, তার মানে কি আমরা সব অঙ্ক একই সূত্র দিয়ে করতে পারবো, কোনো ঝামেলা নাই, সূত্রের ঝামেলা হবে না। আপনি কি খেয়াল করছেন যে বিন্যাসের অঙ্ক আমি করে ফেললাম, সব অঙ্ক করে ফেললাম, কিন্তু আপনাকে আমি NPR সূত্র একবারও ব্যবহার করতে দেইনি। জি স্যার, সূত্র হয়। আপনারা কিন্তু কোনো সূত্র ব্যবহার করেননি, আপনি জাস্ট অঙ্কগুলোতে কি করছেন? উপাদান গুনছেন, অবস্থান গুনছেন। উপাদান অবস্থানের দুইটা প্রক্রিয়া শিখাই দিছি, একটা হচ্ছে সমান হলে কি করবেন, কম বেশি হলে কি করবেন। আপনি কিন্তু সেই প্রক্রিয়ায় সব অঙ্ক করে ফেলতে পারছেন। অতএব কোনো অঙ্কে আপনার প্যাঁচ লাগবে না যে কোনটা n এর মান কোনটা r এর মান। ঠিক আছে? যদি সংখ্যার বিন্যাস আপনাকে NPR দিয়ে করতে বলি, এখনই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, সব অঙ্ক উল্টাপাল্টা হয়ে যাবে। আপনি আগে উপাদান অবস্থান ব্যবহার করা শেখেন, সূত্র আপনি পারবেন। পরবর্তীতে রিটেনের সময় আপনাকে আমি সূত্র শিখাই দিব যে এই সূত্রটাকে কিভাবে NPR বানাতে হয়।
তখন দেখবেন যে আপনার কাছে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে গেছে। আগে আপনি উপাদান অবস্থানটাকে ভালো করে প্র্যাকটিস করেন, আপনার বেসিকটা অনেক সুন্দর ক্লিয়ার হবে। আচ্ছা, কিন্তু এখানে লাগে না কেন? কারণ ওই যে প্যাঁচটাই তো নাই। এখানে তো উপাদান অবস্থান দিয়ে আপনাকে প্যাঁচ দেওয়ার কোনো সুযোগই নাই। এখানে সরাসরি এন এর মান দিবে, অর্থাৎ যেখান থেকে নিবেন সেটা দিবে, কতগুলো নিবেন সেটা দিবে। এটা ক্যালকুলেশন কিভাবে করবেন? ধরেন আপনাকে বললো 25টি বস্তু থেকে 3টি বস্তুকে কতভাবে বাছাই করা যায়। বাছাই মানে হচ্ছে সমাবেশ। তাহলে 25টা বস্তু থেকে মানে এন এর মান 25, 3টা বস্তু মানে আর এর মান 3, আর যেহেতু বাছাই বলছে তার মানে সি মানে কম্বিনেশন। এখন এটা সূত্র কি লিখবো দেখেন, 25 ফ্যাক্টোরিয়াল, আর এর মান 3 ফ্যাক্টোরিয়াল, আর 25 থেকে 3 বাদ দিলে 22 ফ্যাক্টোরিয়াল। আর আপনি চিন্তা করতেছেন 25 ফ্যাক্টোরিয়াল মান কেমনে পাবো? আচ্ছা, 25 ফ্যাক্টোরিয়াল মানে কি? 25, 24, 23, 22 এভাবে 1 পর্যন্ত আমরা শিখে আসছি। কোন সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। 3 ফ্যাক্টোরিয়াল মান আমরা মুখস্থ করছি 6, আর 22 ফ্যাক্টোরিয়াল মানে কি? 22 থেকে শুরু করে 1 পর্যন্ত। দেখেন 25, 22 থাকার সুবিধা হচ্ছে 22 থেকে 1 পর্যন্ত, 22 থেকে 1 পর্যন্ত আমরা কেটে দিতে পারবো, বড় একটা অংশ বাদ পড়ে যাবে। তাহলে উপরে থাকলো কি 25, 24, 23, আর নিচে থাকলো 6। এবার 6 দিয়ে আপনি এটাকে কাটেন, 4, 4 25-এ 100 গুণন 23, তাহলে অ্যান্সার হচ্ছে 23। এই যে 25টি বস্তু থেকে 3টি বস্তু কতভাবে বাছাই করা যায়, 25 জন থেকে 3 জনকে কতভাবে দল গঠন করা যায়, 25 জন মানুষ থেকে 3 জন মানুষকে কতভাবে দাওয়াত করা যায়। সব সেম অঙ্ক, কারণ সবই সমাবেশ, সবের কোনো প্যাচ নাই, আরামে অঙ্ক হয়ে যায়। আমি আর একটা ক্যালকুলেশন দেখাই দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন আর পরবর্তীতে দেখাতে হবে না। আচ্ছা সরি, আর একটা ক্যালকুলেশন দেখাই দিই আমি। যেমন ধরেন 15টি বস্তু থেকে 4টি বস্তু কতভাবে বাছাই করা যায়। তাহলে উপরে হবে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল, আর 15 থেকে 4 বাদ দিলে হবে 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে কি হবে বলেন? 15, 14, 13, 12, আর এই যে 11 থেকে ওপর আর নিচ কাটা যাবে, তাহলে যেহেতু কাটাই যাবে ওটা লেখারই দরকার নাই। আর নিচে থাকবে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24। তাহলে দেখেন সুন্দরভাবে আমরা ক্যালকুলেশনটাকে সহজ করে নিয়ে আসতে পারি। এখানে কাটায় দেখালাম কিভাবে কাটাকাটি হয়, এখানে 11 থেকে বাদই দিয়ে দিলাম, যেহেতু কাটাকাটি হবে ওটা লেখার দরকার নেই। এরপরে এখানে 12 দিয়ে 24 কাটলে 2, এটা দিয়ে এটা কাটলে 7, এই তিনটা গুণ করলে অ্যান্সার হয়ে যাবে 7 15 100, 1365। স্যার বলেন। সরি, 15, 14, 13, 12, তারপর যে 11, সেই 11 কে দিয়ে নিচের 11 কে কেটে দিচ্ছি, জি স্যার। 11 থেকে 1 পর্যন্ত। জি, ক্যালকুলেশন কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এবার আমরা অঙ্ক করে দেখি যে অঙ্কগুলো কেমন আসে। এই অঙ্কে 3টা শর্ত থাকে। একটা হচ্ছে কেবলমাত্র, শুধুমাত্র, একটা হচ্ছে কমপক্ষে, অন্তত পক্ষে, একটা হচ্ছে বড় জোর বা সর্বোচ্চ। তাহলে কেবলমাত্র মানে কি? যেমন আপনাকে বলা হয় না, এই কেবলমাত্র 3 জন আসবা, শুধুমাত্র 3 জন আসবা, তার মানে কি 3 জনই আসবেন, কমও না বেশিও না। তাহলে কেবলমাত্র শুধুমাত্র 3 জন বললে বুঝতে হবে 3 জনকেই নিতে হবে, কমও না বেশিও না। আবার যদি বলে কমপক্ষে 3 জন, তাহলে আপনাকে কমপক্ষে 3 জন মানে কি 3 জনও নিতে পারবেন, তার থেকে বেশিও নিতে পারবেন। কমপক্ষে 3 জন, অন্তত পক্ষে 3 জন। তাহলে কমপক্ষে বা অন্তত পক্ষে 3 জন বলা মানে হচ্ছে 3 জন অথবা তার থেকে বেশি। তারপরে বলতে পারে বড় জোর বা সর্বোচ্চ 3 জন। তো বড় জোর বা সর্বোচ্চ 3 জন মানে কি 3 জন অথবা তার থেকে কম, কিন্তু 3 জনের থেকে বেশি হওয়া যাবে না। এটা 3 জন বললে 3 জন কখন বুঝবো? কেবলমাত্র শুধুমাত্র 3 জন। 3 জন অথবা তার থেকে বেশি কখন বুঝবো? কমপক্ষে 3 জন। সর্বোচ্চ বা বড় জোর 3 জন কখন বুঝবো? যখন বলবে 3 জন অথবা তার থেকে কম, বেশি হওয়া যাবে। এই 3টা শর্ত আমাদের সমাবেশের অঙ্কে মেনে চলতে হবে। একটা অঙ্ক লেখেন, সবাই লেখেন।
10 জন বালক ও 8 জন বালিকা হতে 10 জন বালক ও 8 জন বালিকা হতে 6 জনকে নিয়ে 10 জন বালক ও 8 জন বালিকা হতে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে? এখানে দল বলতে পারে, কমিটি বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। দল, কমিটি, কতগুলো দল বা কমিটি নির্ণয় করা যাবে বা গঠন করা যাবে? 6 জনকে নিয়ে কতগুলো দল বা কমিটি গঠন করা যাবে যেখানে আচ্ছা, তাহলে প্রশ্নটা কি বললাম? 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 6 জনকে নিয়ে দল গঠন করতে হবে যেখানে। এখন দেখেন, আপনাকে এই অঙ্কে কোনো শর্ত নাও দিতে পারে, যতটুকু অঙ্ক দিছে এটুকু দিয়েই অঙ্কটা দিতে পারে। অর্থাৎ 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যাবে, অঙ্ক এইটুকুই, আর কোনো কিছু নাই, মানে কোনো শর্ত নাই। সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আপনার বালক বালিকা এখানে আলাদা করে চিন্তা করার দরকার কি? অঙ্কে তো কোথাও বলেনি যে বালক বালিকা, বালক এতজন, বালিকা এতজন। তখন আপনি চিন্তা করেন 10 জন আর 8 জন, টোটাল আছে হচ্ছে 18 জন। এই 18 জন থেকে আপনাকে 6 জনকে নিয়ে দল গঠন করতে। তাহলে আপনি যদি 10 জন থেকে 18 জন নিয়ে দল, 18 জন থেকে 6 জনকে নিয়ে দল গঠন করেন, তাহলে কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, আপনি ইচ্ছা মতো 6 জনকে নিতে পারবেন। তাহলে আপনার কাছে মোট আছে কয়জন? 18 জন। আপনি নিবেন কয়জনকে? 6 জন। তাহলে 18 জন থেকে 6 জনকে নিয়ে কতগুলো দল গঠন করা যায়? 18C6। এটাকে ক্যালকুলেশন করে নেবেন, একটু আগে ক্যালকুলেশন দেখা দিছে। স্যার, শর্তহীন ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? একত্র করে তারপরে রাইট। কিন্তু যদি অঙ্কে বলে দেয় যে 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 6 জনকে নিয়ে দল গঠন করো যেখানে কেবলমাত্র 4 জন বালক থাকবে, কেবলমাত্র 4 জন বালক থাকবে, ধরেন এরকম বলে দিল। তার মানে কি? এবার শর্ত দিয়ে দিছে কেবলমাত্র 4 জন বালক। বালক বলা মানে এখান থেকে বালক আলাদা করে ফেলছে, বালিকা আলাদা করে ফেলছে। তার মানে এবার বালক আলাদা করে চিন্তা করতে হবে, বালিকা আলাদা করে চিন্তা করতে হবে। আচ্ছা, বালক থাকবে কেবলমাত্র 4 জন। কেবলমাত্র 4 জন মানে কি? বালক 4 জনই হতে পারবে, কমও না বেশিও না। তাহলে আমরা যদি বালক চিন্তা করি, আমার বালক আছে 10 জন, কিন্তু আমি সেখান থেকে নিতে পারবো মাত্র 4 জন। তাহলে 10 জন বালক থেকে আমি বালক নিলাম 4 জন, কিন্তু আমার দল তো হতে হবে 6 জনের। তাহলে 6 জন পূরণ করতে গেলে আমাকে বালিকা নিতে হবে 2 জন। বালিকা আছে 8 জন, 8 জন থেকে নিব 2 জন। তাহলে 8 জন বালিকা থেকে বালিকা নিব 2 জন। দেখেন, আপনি 10 জন বালক থেকে 4 জন বালক নিবেন এবং 8 জন বালিকা থেকে 2 জন বালিকা নিবেন। তাহলে কত ভাবে দল গঠন করা যায়? 10C4 × 8C2। যতভাবে আপনি 10 জন থেকে 4 জন এবং 8 জন থেকে 2 জন নিতে পারবেন, ততভাবে আপনি দল গঠন করতে পারবেন। এবার এটা ক্যালকুলেশন করবেন, এটা ক্যালকুলেশন করে গুণ করে দিলে রেজাল্ট চলে আসবে। স্যার, কেবলমাত্র 4 জন, কন্ডিশনটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। এই যে আরো ক্লিয়ার হবে 3 নাম্বারটা বুঝলে। এবার বললো কমপক্ষে 4 জন বালক থাকবে, কমপক্ষে 4 জন বালক। দেখেন, এই অঙ্কে এবার বললো যে কমপক্ষে 4 জন বালক। তার মানে কি? 8 জন বালিকা, 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 6 জনকে নিয়ে দল গ্রহণ করবেন, কিন্তু বালক থাকতে হবে কমপক্ষে 4 জন। তার মানে আমরা চিন্তা করতে পারি যে 10 জন থেকে 4 জন বালক থাকবে, অথবা 10 জন থেকে 5 জন থাকবে, অথবা 10 জন থেকে 6 জন থাকবে। আমরা 4 জনও চিন্তা করতে পারবো,
অথবা 5 জন চিন্তা করতে পারবো, অথবা 6 জন। কেন? কারণ আমাকে বলছে কমপক্ষে 4 জন, তাহলে 4 অথবা তার থেকে বেশি চিন্তা করতে পারবো। এখন যখন আমি চিন্তা করব 10 জন থেকে 4 জন, এবং তখন আমাকে বালিকা নিতে হবে 8 জন থেকে 2 জন, তাহলে 4 জন বালক নিলে আমরা এভাবে দল গঠন করতে পারবো। কিন্তু যদি আমি 5 জন বালক নেই, তাহলে আমার বালিকা হবে 1 জন। এই আমি যদি 6 জন বালক নেই, তাহলে আমার কোনো বালিকা নেওয়ার সুযোগ নাই। আমি এভাবে অথবা এভাবে অথবা এভাবে দল গঠন করতে পারবো, অথবা থাকলে সবগুলোকে লাস্টে যোগ করতে হবে। তার মানে এভাবে যে দলগুলো পাবো, এভাবে যে দলগুলো পাবো, আর এভাবে যে দলগুলো পাবো, লাস্টে মোট দল হিসাব করে আমাকে অ্যান্সার লিখতে হবে। এই যে এটা রিটেনের অঙ্ক, কন্ডিশনটা বুঝালাম যে কমপক্ষে 4 জন হলে কেমন হবে। এত বড় ক্যালকুলেশন আপনাদের আসবে না, আপনাদের কমপক্ষে দিয়ে ছোট ক্যালকুলেশন আসবে। ধরেন কমপক্ষে 5 জন বলবে, 5 জন বললে অঙ্কটা এইটুক হয়ে যাবে, তখন আপনি ক্যালকুলেশন করতে পারবেন। এটা অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে। তো আপনি কন্ডিশনটা বুঝেন যে আমাকে যখন বললো কমপক্ষে 4 জন, আমি কি চিন্তা করলাম? 4 জন 2 জন, অথবা 5 জন 1 জন, অথবা 6 জন 0 জন। এই যে কমপক্ষে বললে ওই সংখ্যা থেকে বেশি নিতে হয়, 4 জন 5 জন 6 জন নিতে। স্যার ক্লিয়ার? তাহলে কমপক্ষে বললে জি যতগুলা স্যার। কন্ডিশনে পড়বে স্যার, সব কন্ডিশন গুলাই ওখানে আমরা অ্যাড করে দিব। সম্ভাব্য যতগুলো সম্ভব সবগুলো নিতে হবে। Okay, স্যার। আচ্ছা, এবার 4 নম্বরে বললো সর্বোচ্চ 2 জন বালিকা নিতে হবে। তাহলে 10 জন বালক ও 8 জন বালিকা হতে 6 জনকে নিয়ে দল গঠন করতে হবে, কিন্তু বালিকা থাকবে সর্বোচ্চ 2 জন। তার মানে সর্বোচ্চ 2 জন মানে কি? আমি 8 জন বালিকা থেকে সর্বোচ্চ 2 জন নিতে পারবো, অথবা 1 জন নিতে পারবো, অথবা একজন না নিতে নিলেও পারবেন। চলবে, অথবা না নিলেও চলবে, কিন্তু 2 জনের বেশি বালিকা হওয়া যাবে না। তাহলে যা- যখন আমি বালিকা 2 জন নিব, তখন আমার বালক নিতে হবে 4 জন। যখন আমি 1 জন বালিকা নিব, তখন বালক নিতে হবে 5 জন। আর যখন আমি কোনো বালিকা নিব না, তখন আমার বালকই নিতে হবে 6 জন। কয়েকজন। হ্যাঁ, লাস্টে সবগুলো প্রক্রিয়া যোগ। এই যে এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে দল গঠন করলে সর্বোচ্চ কয়জন বালিকা থাকবে? 2 জন। দেখেন, এটা হচ্ছে কোনো শর্ত ছাড়া, এটা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র, এটা হচ্ছে কমপক্ষে বা অন্তত পক্ষে, আর এটা হচ্ছে সর্বোচ্চ বা আহ, কি বলে এটা, বেশি নয়, এরকম শর্ত দিলে এভাবে নিতে। বড় জোর 2 জন বালিকা থাকবে, সর্বোচ্চ 2 জন বালিকা থাকবে, 2 জনের বেশি বালিকা থাকবে না, এরকম বললে এই নিয়ম। কমপক্ষে 4 জন বালক, অন্তত পক্ষে 4 জন বালক, 4 জন বালক অবশ্যই থাকবে, বেশিও থাকতে পারে, এরকম বুঝালে এই অঙ্ক। শুধুমাত্র 4 জন, কেবলমাত্র 4 জন বললে এটা, আর কোনো শর্ত না দিলে এটা। আপনি যদি এই 4টা অঙ্ক বোঝেন, সমাবেশের 80% অঙ্ক আপনার শেষ। সবাই দেখে নেন, উঠায় নেন। শেষ।
স্যার সবার কি শেষ? জি স্যার শেষ। হ্যাঁ শেষ। আচ্ছা, এবার ছোট ছোট কিছু অঙ্ক আছে, যেমন ধরেন এরকম যে 20 জনের একটা দল আছে, এই দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে বাছাই করা যায়। অঙ্কটা লেখেন। 20 জনের একটি দল থেকে 20 জনের একটি দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত উপায়ে বাছাই করা যাবে। আচ্ছা, একটানা ক্লাস হয়ে যাচ্ছে তো আমি আর বেশিক্ষণ ক্লাস নিব না, 15 মিনিট ক্লাস নিব, মানে সমাবেশ অংশটা শেষ করব। আগামী দিন আপনাদের সম্ভবত আগামীকালকের ক্লাসটা অফ থাকার কথা, বা আগামীকালকের ক্লাস থাকলেও বিকালে আছে। হ্যাঁ, আগামীকাল তো স্যার আপনাদের বিকালে হ্যাঁ আছে সকালের আছে ব্যাচে এই ক্লাস তো অফ, ক্লাসটা বিকালে আছে। বিকালে মনে হয় 5টায় আর 7:30 এরকম টাইমে আছে। কারণ হচ্ছে আমাদের কালকে ওই 46-এর একটা এক্সামের বিষয় আছে, একটু ঝামেলা আছে। আর হচ্ছে যে 21 তারিখেও আপনাদের ক্লাস অফ থাকবে, কারণ হচ্ছে আপনাদের 21 তারিখে হচ্ছে 46-এর ওই মডেল টেস্ট গুলোর সমাধান আছে, আপনাদের ক্লাস নেওয়া সম্ভব হবে না। এই জন্য আজকে এবং আগামীকালকে আপনাদের ক্লাসের প্রেশারটা একটু বেশি। আমি এই 2 দিনে ক্লাস নিয়ে আপনাদের বিন্যাস হওয়ার সম্ভাবনার ভিডিওগুলো দিয়ে রাখবো, আপনারা পরে আস্তে 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 ক্লাসগুলো দেখবেন। কারণ হচ্ছে টাইমিং মিলানো একটু কঠিন হচ্ছে আপনাদের। এই 3টা ক্লাস আবার এক সিরিয়ালে না নিয়ে রাখলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আমি এমন ভাবে ক্লাসগুলো ছোট ছোট করে নিয়ে রাখবো যেন আপনাদের ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখলে সবগুলো নিয়ম শেখা হয়ে যায়। ঠিক আছে? আর যেহেতু আজকে শুক্রবারের দিন, খুব বেশি প্রেশার দিচ্ছি না আপনাদেরকে, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। মানে সবাই আস্তে আস্তে ক্লাস লিভ করছেন, তো কার সাথে ক্লাস করবো? স্টুডেন্ট না থাকলে এটা অনেক প্রশ্ন আসে, যেটা মানে অ্যান্সার দিতে হয়। তো আপনারা লিভ করেন না, 10টা মিনিট থাকেন, আমি আগে বেসিক কিছু অঙ্ক শিখাই দিই। আজকে আমরা চলে যাব, কালকে বাকি অংশ আমরা শিখে নিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে অঙ্কটা ছিল 20 জনের একটি দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে বাছাই করা যাবে। তাহলে দেখেন, দলটা 20 জনের। তা আপনাকে যদি বাছাই করতে বলা হয়, স্বাভাবিকভাবে আপনি প্রথমে একজন অধিনায়ক বাছাই করবেন, 20C1। এবং এই যে একজনকে অধিনায়ক বাছাই করলেন, নিশ্চয়ই তাকে আর সহ অধিনায়ক বানাবেন না। তাহলে এই একজন বাদ দিলে বাকি থাকে আর 19 জন। সেই 19 জন থেকে আপনি একজন সহ অধিনায়ক বানাবেন। তাহলে 20 জন থেকে একজন অধিনায়ক এবং বাকি 19 জন থেকে একজন সহ অধিনায়ক। ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 20C1 ইন্টু 19C1। আচ্ছা, এরপরে কিছু সহজ অঙ্ক আছে, যেমন হচ্ছে কোলাকুলি, করমর্দন, খেলার সংখ্যা। আপনি একটা জিনিস চিন্তা করেন, কোলাকুলি করতে কয়জন মানুষ লাগে? 2 জন। করমর্দন বা হ্যান্ডশেক করতে কয়জন লাগে? 2 জন। একটা ক্রিকেট খেলা, ফুটবল খেলা হতে কয়টা দল লাগে? 2টা দল। এই কাজগুলো করতে গেলে কি করতে হয়? 2টা করে বাছাই করতে হয়। ধরেন আপনাকে বলা হলো যে 25 জন, 25 জন আচ্ছা 25 না, ধরেন আপনাকে আমি এরকম করে বললাম যে 10 জন লোক আছে, 10 জন লোক একটা পার্টিতে থাকবে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাকুলি করবে। মোট কোলাকুলি সংখ্যা কত? তাহলে আপনি 10 জনের মধ্যে কোলাকুলির জন্য 2 জন 2 জন করে বাছাই করবেন। তাহলে 10 জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাকুলি করবে, কোলাকুলি সংখ্যা কত? 10C2। যদি আপনাকে বলে একটা পার্টিতে 11 জন লোক আছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করবে, করমর্দন করবে, করমর্দন সংখ্যা কত? 11C2। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে একটা টুর্নামেন্টে, একটা খেলায় 12টা দল আছে, প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে খেলবে, খেলার সংখ্যা কত? তাহলে খেলার সংখ্যা বের করতে গেলে আপনাকে প্রত্যেকবার 2টা করে দল বাছাই করতে হবে। তাহলে করমর্দনের জন্য 2টা করে বাছাই, তারপরে কোলাকুলির জন্য 2টা করে বাছাই, তারপরে হচ্ছে খেলার জন্য 2টা করে দল বাছাই।
এই সংখ্যাগুলো ফিক্সড। আপনাকে যদি বলে, অনেক পেঁচানোর চেষ্টা করবেন, একটা পার্টিতে 20 জন লোক আছে, প্রত্যেকে প্রত্যেকের বন্ধু, প্রত্যেকে প্রত্যেকের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাকুলি করলে মোট কোলাকুলি সংখ্যা কত? আসল কথা কি? আসল কথা হচ্ছে 20 জন লোক আছে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কোলাকুলি করবে। তাহলে এক একটা কোলাকুলির জন্য প্রত্যেকের মধ্যে কয়জন করে বাছাই করতে হবে? 2 জন। তাহলে 20 জন থেকে 2 জন, 20C2, অঙ্ক শেষ। সো অঙ্ক পেঁচানোর চেষ্টা এখানে করবো কি অনেক, আমি বেজোড় মূল কোনো কথাই সংখ্যা দেওয়া থাকবে স্যার? বলেন। মানে কোলাকুলি কর্মর্দনের সময় স্যার অঙ্কের মধ্যে কি বেজোড় কোনো মানে নাম্বার দেওয়া থাকবে? 20 নাম্বার দিলে সমস্যা কি? স্যার একজন বেশি হবে না? কি বেশি হবে? একটা পার্সেন্ট বেশি হবে না? কিরকম করে? স্যার সবাই যদি সবার সাথে কোলাকুলি করে, ধরেন যে 13 জন লোক দেওয়া আছে স্যার, হ্যাঁ, তাহলে আরেকজন স্যার কার সাথে করবে? আপনার সাথে। টোটাল 13 জন আর 2 জন করে কর্মোদ্যম করতেছে বা কোলাকুলি করতেছে, 13C2। আপনি কি চিন্তা করছেন যে 12 জন 2 জন 2 জন কোলাকুলি করবে আর আপনি বসে থাকবেন? আপনি যখন 13টা বন্ধু থাকে তখন কি আপনি একটা কোলাকুলি করেন, একজনের সাথে কোলাকুলি করলেন, শেষ? সিস্টেমটা কি এরকম? সবাই সবার সাথে কোলাকুলি করবে স্যার, এই তো। সবাই সবার সাথে কোলাকুলি করলে 13 নাম্বার জন কোথায় পেলেন? স্যার সবাই যে করবে স্যার, এটা আমি কাউন্ট করছিলাম না স্যার। আমি ও শুধু আচ্ছা, স্যার জোড়া জোড়া ই করছি স্যার। জোড়া জোড়া না, খালি জোড়া জোড়া দেখেন সব জায়গায়। আচ্ছা, তাহলে হচ্ছে এটাই তো বলছি, প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে খেলবে, প্রত্যেকজন প্রত্যেকের সাথে কোলাকুলি করবে, প্রত্যেকে মানে সবাই সবার সাথে। তার মানে কি, 2 জন 2 জন 2 জন করে যতভাবে বাছাই করা যাবে ততগুলো খেলা হবে, ততগুলো কোলাকুলি হবে, ততগুলো করমর্দন। এই সংখ্যাগুলো ফিক্সড। দেখেন জ্যামিতির ক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা ফিক্সড। যেমন ধরেন জ্যামিতির ক্ষেত্রে যদি আমরা বলি 25টা বিন্দু আছে, 25টা বিন্দু, এই 25টা বিন্দু দিয়ে আপনি কতগুলো, এই 25টা বিন্দু দিয়ে আপনি কতগুলো সরল রেখা গঠন করতে পারেন। তো দেখেন, সরল রেখা যদি আপনি গঠন করতে চান, সরল রেখার জন্য কয়টা করে বিন্দু দরকার? একটা সরল রেখার জন্য কয়টা করে বিন্দু দরকার? 2টা করে। তখন আপনি লিখবেন 25C2। আচ্ছা, যদি আমি আপনাকে বলি 25টা বিন্দু দিয়ে আপনি ত্রিভুজ গঠন করেন, ত্রিভুজ, তাহলে ত্রিভুজ গঠন করতে আপনার কয়টা করে বিন্দু লাগবে? 3টা। তাহলে 3টে 25 স্যার। হ্যাঁ, যদি আপনাকে বলি 25টা বিন্দু দিয়ে কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে, চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ গঠন করা যাবে তাহলে 25C। 5টা, এই যে, 4টা। তো কিছু কাজ আছে, এই যে কোলাকুলি, করমর্দন, খেলা, সরল রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো কয়টা করে বাছাই করতে হবে এটা ফিক্সড। তো যতগুলো সংখ্যায় দেওয়া থাক আপনি এই পরিমাণে বাছাই করবেন। স্যার বুঝতে পারছে? জি স্যার। জি স্যার। আরেকটা বিষয় থাকবে, আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে দাওয়াত। দাওয়াতের বিষয়টা একটু ভিন্ন। ধরেন আপনার 6টা বন্ধু আছে। কয়টা বন্ধু? 6টা বন্ধু। ও, তা আপনাকে প্রশ্ন করবে, আপনার এই 6জন বন্ধুকে আপনি কত ভিন্ন উপায়ে দাওয়াত করতে পারেন? 6জন বন্ধুকে কত ভিন্ন উপায়ে দাওয়াত করতে পারেন? তখন আপনি চিন্তা করবেন, আমার 6টা বন্ধু, তার মধ্যে আমি একজন একজন করে দাওয়াত করতে পারি, অথবা 6জনের মধ্যে আমি 2জন 2জন করে দাওয়াত করতে পারি, অথবা 6জনের মধ্যে আমি 3জন 3জন করে দাওয়াত করতে পারি, অথবা 6জনের মধ্যে আমি 4জন 4জন করে দাওয়াত করতে পারি, অথবা 6জনের মধ্যে আমি 5জন 5জন করে দাওয়াত করতে পারি, অথবা 6জনের মধ্যে আমি 6জনকেই দাওয়াত করতে পারি। লাস্টে সবগুলো যোগ, ওই যে যেহেতু এটা অথবা এটা অথবা এটা, অথবা থাকলে লাস্টে যোগ, তাহলে আপনি আপনার 6জন বন্ধুকে কত ভিন্ন উপায়ে দাওয়াত করতে পারেন? তাহলে 6জন থেকে একজন, অথবা 2জন, অথবা 3জন, অথবা 4জন, অথবা 5জন, অথবা 6জন। এই যে দাওয়াতের বিষয়টা আসলে, দাওয়াত বলতে পারে, নিমন্ত্রণ বলতে পারে, অনেক সময় নিমন্ত্রণ বলে। তো দাওয়াত বা নিমন্ত্রণ বললে আপনি এই প্যাটার্নে অঙ্ক করবেন। এই যে এটা শিখতে হবে যে দাওয়াত কিভাবে করতে হয়। স্যার বুঝতে পারছে? স্যার কোশ্চেনটা একটু বলবেন স্যার, একটু দাওয়াতের। 6জন, আপনার 6জন বন্ধুকে আপনি কতভাবে দাওয়াত করতে পারেন? আপনার 6জন বন্ধুকে আপনি কতভাবে দাওয়াত করতে পারেন? আপনার 6জন বন্ধুকে আপনি কতভাবে দাওয়াত করতে পারেন?
স্যার সরল রেখাটা আবার একটু বলেন। সরল রেখাতে কয়টা বিন্দু লাগে? দুইটা। দুইটা। যেখান থেকে শুরু করবেন একটা বিন্দু আর যেখানে আঠারো গিয়ে end করবেন একটা দুই বিন্দু। দুইটা বিন্দু লাগে, হ্যাঁ, এই জন্য 25C2। জি স্যার। স্যার হয়েছে? জি স্যার, জি স্যার। একটা প্রশ্ন লেখেন, এটাই আজকে শেষ প্রশ্ন। লেখেন, পনেরোটি বস্তু হতে না, 15টি বস্তু, আচ্ছা 15টি বস্তু লেখেন, 15টি বিন্দু দ্বারা, 15টি বিন্দু দ্বারা কতগুলো ত্রিভুজ, 15টি বিন্দু দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে 15C3 যেখানে 10টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। যেখানে 10টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। যেখানে 10টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত। তাহলে দেখেন, প্রথম কথাটা হচ্ছে 15টি বিন্দু দিয়ে আপনি ত্রিভুজ গঠন করবেন, তার মানে নির্দ্বিধায় এটা 15C3। কিন্তু যখন আপনাকে বলছে 10টা বিন্দু একই সরলরেখায়, তখন আপনার মাথায় নিতে হবে যে 10টা বিন্দু একই সরলরেখায় থাকবে, এরকম একই সরলরেখায় যদি বিন্দু থাকে সেগুলো থেকে আপনি ত্রিভুজ গঠন করতে পারবেন না। মানে ওই 10টা বিন্দু থেকে 3টা বিন্দু নিলে ত্রিভুজ হবে না। কিন্তু আপনি তো এখানে লিখে ফেলছেন 15 থেকে 3টা নিলে ত্রিভুজ যতগুলো হয়। তাহলে এই যে 15 থেকে যে 3টা বিন্দু নিছেন, তার মানে তো আপনি এই 10টা থেকেও 3টা বিন্দু নিছেন এর মধ্যে হিসাব করে, কিন্তু সেগুলো তো ত্রিভুজ হবে না। তাহলে সেগুলোকে আবার হিসাব করে বাদ দিতে হবে। তাহলে 10টা থেকে 3টা করে বিন্দু নিলে যতগুলো ত্রিভুজ পাবেন, এই যে একই সরলরেখার 10টা বিন্দু থেকে 3টা করে বিন্দু নিলে যতগুলো ত্রিভুজ পাবেন, প্রকৃতপক্ষে সেগুলো ত্রিভুজ নয়। সেই জন্য এই টোটাল ত্রিভুজের সংখ্যা থেকে এই ত্রিভুজগুলোকে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। তাহলে মোট ত্রিভুজ কত হবে? 15C3, তার মধ্যে বাদ যাবে কত? তাহলে 15C3 মাইনাস 10C3। যদি বলতো 12টি বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে? 12C3। যদি বলতো 7টি বিন্দু সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত, তাহলে মাইনাস 7টি বিন্দু, 7C3। এরকম প্রশ্ন মাঝে মাঝে আসে, একটু ক্যালকুলেশন বড় হয় তো এই জন্য মাঝে মাঝে দিতে পারে। স্যার, বল, মানে একটা সিট কেন হইলো স্যার? থ্রিটা কেন হলো? বুঝি নাই আপনার প্রশ্ন। স্যার 15C3, স্যার 3 কেন হলো স্যার? কি গঠন করছেন স্যার? স্যার ত্রিভুজের তিনটা ত্রিভুজ, 3টি বিন্দু, এই জন্য। ত্রিভুজের জন্য বিন্দু লাগে কয়টা? স্যার 3টা স্যার। আগের অঙ্ক বুঝছিলেন? এর আগের অঙ্কটা স্যার বুঝছি। ভুলে গেছি, বুঝে আবার ভুলে গেছেন? স্যার, একটু আগে যে লিখলেন ত্রিভুজ হচ্ছে 25 এটা সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ, এটা। হ্যাঁ হ্যাঁ। আবার এখানে পরের যদি অঙ্কে এসেই ভুলে চতুর্ভুজ গেলেন যে ত্রিভুজের জন্য কেন 3টা লিখলেন। তাহলে তো অঙ্ক 2 দিন পর পুরোটাই ভুলে যাবেন।
তার স্যার প্র্যাকটিস এখানে করবো চতুর্ভুজ যদি তাহলে ত্রিভুজের হইতো জন্য তাহলে 3 হয়েছে, চতুর্ভুজ হলে এখানে 4 হতো, এরকম 4টা বিষয়। হইতো। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে স্যার? স্যার জি স্যার। কারো কোনো প্রশ্ন? না স্যার। স্যার এই অধ্যায় তো স্যার কয়েনের অঙ্ক আছে। বিন্যাস সমাবেশে কয়েনের অঙ্ক আছে? জি স্যার। বলেন তো ওটা অঙ্কটা। সম্ভবততে ওটা সম্ভবততে আছে। বলেন অঙ্কটা বলেন। আর সরি স্যার, এটা মনে হয় সম্ভাবনার মধ্যে আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। স্যার এইখানে যদি মানে কর্ণ আঁকাইতে বলতো তাহলে কোন কি তৈরি বলতো? করো এরকম কিছু বললে তখন কি দুইটা কি করে বলতো? তো হইতো নাকি? দুইটা তো সরল রেখা না। কিন্তু দুইটা বিন্দু দ্বারাই তো মানে কোণের ক্ষেত্রে স্যার কি হইতো? কোন 3টা না? কিসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কোন? স্যার, যদি বলতো একটি কর্ণ বা দুইটি কর্ণ এরকম হিসাব করতে বলতো তখন হ্যাঁ, একটু বকা দেই, মন খারাপ করেন না। অনার্স না মাস্টার্স পাস করছেন, কথা যখন বলবেন স্পষ্ট করে বলবেন, একদম স্পষ্ট হবে কথাটা। হ্যাঁ, যে স্যার কর্ণ বললে কি করতে হবে। অর্ধেক কথা বলে বাকিটুকু যদি হেসে ফেলেন বা কথার মধ্যে থেকে জড়তা রেখে থেমে যান, আস্তে বলেন, তাহলে সামনের জন আপনার কথা ক্লিয়ার বুঝতে পারবেন। এখন এগুলো জিনিস ক্লিয়ার করতে হবে, এখন চাকরি করার সময় আসছে না। সামনের জনকে জি ইমপ্রেস স্যার। করার জন্য আপনাকে কথা ক্লিয়ার রাখতে হবে। প্রথমে যে টন থাকবে শেষ পর্যন্ত সেই টন থাকবে, সমানভাবে থাকবে। প্রথম কথাটা জোরে বলে পরে আস্তে বলতেছেন, কথাটা হারায় যাচ্ছে। হ্যাঁ, এইটা যেন না হয়, মাথায় রাখতে হবে। স্যার নেটের কর্ণের জন্য বিষয়, অনেক সময় এরকম হ্যাঁ, হয়। কর্ণের বিষয়টা হচ্ছে এরকম, 25টা বিন্দু থেকে 2টা করে বিন্দু নিলে আমরা সরল রেখা পাই। সরল রেখা তার মানে এই সরল রেখার মধ্যে 2টা জিনিস থাকে, একটা কর্ণ, একটা হচ্ছে বাহু। দেখেন আমরা যখন চতুর্ভুজ আঁকি, 1টা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু, 5টা বাহু, 6টা বাহু না, এখানে আছে 6টা সরল রেখা। দেখেন, এটা একটা সরল রেখা, 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 এটা একটা সরল রেখা। এই যে 25টা বিন্দু থেকে 2টা করে বিন্দু নিলে যতগুলো সরল রেখা, এরকম যতগুলো সরল রেখা সবগুলো পাবো এই যে এখানে 25C2। এবার এই সরল রেখার মধ্যে 2 ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে বাহু, এই যে পাশাপাশি 2টি বিন্দুর সংযোজক সরল রেখাকে বলা হয় বাহু। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। দেখেন 4টা বিন্দু দিয়ে আপনি বাহু পাইছেন 4টা। যদি ত্রিভুজ হয় 3টা বিন্দু, তখন বাহু পেতেন 3টা। পঞ্চভুজ হলে 5টা বিন্দু, বাহু পেতেন 5টা। এখন যেহেতু এখানে 25টা বিন্দু, তাহলে বাহু পাবেন 25টা। তাহলে এখান থেকে যদি আমি বাহু 4টাকে বাদ দিয়ে দেই, বাহু 4টাকে বাদ দিয়ে দেই, তাহলেই তো আমরা কর্ণ পেয়ে যাব। তাহলে এই যে টোটাল সরল রেখা থেকে যদি আমি 25টা বাহু বাদ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব কর্ণ। তাহলে আমি কি পেলাম? প্রথমে 25C2 অর্থাৎ কতগুলো সরল রেখা, সেখান থেকে বাদ দিলাম কতগুলো বাহু, বাকিগুলো কি হবে? বাকিগুলো হবে কর্ণ। তাহলে কর্ণ হচ্ছে 25C2 - 25। এখন যদি আমি বলি 15টি বিন্দু দিয়ে কতগুলো কর্ণ গঠন করা যাবে, তাহলে প্রথমে 15টা বিন্দু দিয়ে আগে সরল রেখা তৈরি করবো, 15C2, 15 তারপরে বাদ দিব, হ্যাঁ 15, মানে কতগুলো বাহু। এটা হচ্ছে বুঝতে পারছি কর্ণের স্যার। সংখ্যা, এটা হচ্ছে কর্ণ। স্যার হ্যাঁ এখানে বল। স্যার যদি স্যার 15 বা 25-এর জায়গায় বলতো 30টা সরল রেখার কথা, তাহলে কি স্যার আমরা 30C2 -30 দিতাম? রাইট, যতগুলো বিন্দু ততগুলো বাহু। চতুর্ভুজের বিন্দু 3টা, বাহু চতুর্ভুজের বিন্দু 4টা, বাহু 4টা। ত্রিভুজের বিন্দু 3টা, বাহু 3টা। পঞ্চভুজের বিন্দু 5টা, বাহু 5টা। তাহলে বিন্দু যদি 25টা হয় তাহলে বাহু 25টা হবে, বিন্দু যদি 15টা হয় তাহলে বাহু 15টা।
ক্লিয়ার হয়েছে বিষয়টা? আবার হারাই গেছে। জি স্যার, এখন ঠিক আছে সব। ওকে, তাহলে বিন্যাস আর সমাবেশের অংশটা এখানে থাকলো। একটা নিয়ম বাকি থাকলো, ওই যে মনে আছে যে নিয়মটা আমি বলছি ব্যতিক্রম নিয়ম বা হিটলার নিয়ম, এইটা আগামী দিন ক্লাসের শুরুতে আগে প্রথমে আধা ঘন্টা শিখায় তারপরে সম্ভাব্যতা শুরু করি। ঠিক আছে? আজকে আর ক্লাস করলাম। স্যার আবার বলেন, আবার বলেন। আজকে ক্লাসটা কি স্যার বিকালে হয়েছে? কথাটা একটাও ক্লিয়ার আছে। আপনি স্পিকারটা চেঞ্জ করবেন মোবাইলের। মোবাইলে আপনার কথা শুনতে অসুবিধা হয়। আর যদি ক্লাসটা কি স্যার বিকালে হবে এটা বলছেন? হ্যাঁ, ক্লাসের টাইম আপনারা আপনারা হচ্ছে যে যে গ্রুপে এই লিংক পান, সেই গ্রুপে ইনফরমেশন দেখেন, পোস্ট দেওয়া আছে কোন টাইমে আপনাদের ক্লাস, কোন টাইমে নতুন ব্যাচের ক্লাস, সব লিখে দেওয়া আছে। ক্লাসের টপিকস লিখে দেওয়া আছে, টাইম লিখে দেওয়া আছে। ওই টাইমটা দেখে ক্লাসে জয়েন করবেন। কালকে সকালে ক্লাস হবে না, কালকে বিকালে ক্লাস হবে, একটা 5টা, একটা মনে হয় 7টা। আমিও তো টাইম ভুলে গেলাম। একটা মনে হয় 5:30, একটা মনে হয় 7টা। কালকে হচ্ছে একটা বিকাল 5:30-এ, একটা 7টায়। আপনাদের ক্লাস হচ্ছে 5:30। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। আগামীকাল আমরা ইনশাল্লাহ বাকি অংশ শিখবো। কারো কি কোনো প্রশ্ন থেকে গেল তারপরেও? না স্যার, স্যার আমি হচ্ছে পরে জয়েন করেছি, তো এই যে 15C2 এখানে হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে আমি এখনো বুঝতে পারিনি, মানে আপনি একদম 9:30টার ক্লাস থেকে ক্লাস দেখা শুরু করবেন। একদম এই যে আমার সাথে কথা বললেন এই পর্যন্ত ক্লাসের যতটুকু আছে ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি কোনো প্রশ্ন থাকবে না। জি আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কালকে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম।